আজকে ক্লাস 6 এর ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি, ওয়েস্ট বেঙ্গল থেকে যে টপিকটা আছে সেই ভারতের ভূপ্রকৃতির প্রথম ভাগটা আমরা করে ফেলেছিলাম। ভারতের ভূপ্রকৃতিকে 5টা ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল উত্তরের পার্বত্য অঞ্চল। এইবারে যে কটা ভাগ বাকি আছে আর বাদ বাকি যে 4টে সেটা আজকে কমপ্লিট করানো হবে, ঠিক আছে? তো আগে আমরা দেখে নিই যে ভারতের ভূপ্রকৃতিকে আমরা কিভাবে দেখেছিলাম। এরা যদি ভারত হয়, ভারতের উপরের দিকটাই ছিল কি উত্তরের পার্বত্য অঞ্চল। এই জায়গাটা পুরোটা ছিল কি উত্তরের পার্বত্য অঞ্চল, মানে হিমালয়ের তিনখানা ভাগ দেখেছিলাম। একটা হচ্ছে হিমাদ্রি, হিমাচল, আর একটা হচ্ছে কি শিবালিক। এই 3টে ভাগ দেখা হয়েছিল। এইবারে বাদবাকি যে ভাগগুলো আছে সেগুলোকে আমাকে দেখতে হবে। এই নিচ থেকে যে ভাগটা গিয়েছে প্রথমে আছে সেটাই, এই নিচ থেকে যে ভাগটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে এই সিম্বল না দিয়ে আমরা একটু পরিবর্তন করে নিই, পয়েন্ট দিই। এটা হচ্ছে কি সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল। এটা বাংলাদেশের মধ্যে পড়ে আছে, তো এই পর্যন্ত উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল মানে কি, এটা উত্তরের পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো গঠিত হয়েছে সেই সমস্ত নদীর সঞ্চয় কাজের ফলে, মানে কি ক্ষয়ে বয়ে নিয়ে আসা যে সমস্ত পরিবাহী কাপড় সেগুলো নিয়ে সেখানে জমা পড়েছে, ঠিক আছে? তো সেইভাবে এটা গড়ে উঠেছে কি উত্তরের সমভূমি অঞ্চল। এবারে উত্তরের সমভূমি অঞ্চল কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ নেই, এটা পূর্ব দিকেও বিস্তৃত হয়েছে। এইবারে কেন এটা গড়ে উঠেছে দেখতে গেলে কি বলতে পারি, এই যে উত্তরের আমরা এখান থেকে দেখছিলাম আগের দিন সিন্ধু নদী বয়ে গেছে, সিন্ধু, ঠিক আছে? এই দিক থেকে বয়ে গেছিল আমাদের, এরকম জায়গা থেকে বয়ে গেছিল আমাদের গঙ্গা, এরকম জায়গা থেকে বয়ে গেছিল কি গঙ্গা, আর এরকম জায়গা থেকে বয়ে এসেছিল আমাদের ব্রহ্মপুত্র। এবারে আমি যদি তোদেরকে প্রশ্ন করি তাহলে আমরা এখানে প্রশ্নটা হচ্ছে কি, ভারতের উত্তরের সমভূমি অঞ্চলে যে দুটো নদীর প্রধান ভূমিকা রয়েছে সেটা কে বলতো? সেটা হচ্ছে আমাদের এই ব্রহ্মপুত্র আর একটা হচ্ছে এই গঙ্গা। ভাই গঙ্গা দেখ বেশিরভাগ এরিয়াটা কভার করেছে কি গঙ্গা, আর এইদিকে ব্রহ্মপুত্র। কেবলমাত্র এখানে সিন্ধু নদী নয়, কিন্তু সিন্ধু নদীর একটা উপনদী, তার নাম হচ্ছে সতলেজ বা শতদ্রু, যেটা এখান থেকে বেরিয়ে পাঞ্জাবের উপর দিয়ে বয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের সতলেজ। এই সতলেজ নদীর দ্বারা এখানে পাঞ্জাব আর হরিয়ানা যে জায়গা দুটো আছে সেই জায়গায় সমভূমি গড়ে তুলেছে, ঠিক আছে? এই সমভূমিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি এই সমভূমি অঞ্চলকে, উত্তরের সমভূমি অঞ্চলকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথমে রয়েছে কি পাঞ্জাব হরিয়ানা, হরিয়ানার সমভূমি অঞ্চল, ঠিক আছে? পাঞ্জাব হরিয়ানা সমভূমি অঞ্চল যেটা আছে কোথায়, এই জায়গাটায়, এরকম জায়গায়। তারপরে বলছে তোকে গঙ্গার সমভূমি অঞ্চল, বা এটাকে আমরা বলতে পারি কি গাঙ্গেয় সমভূমি অঞ্চল, যেটা আছে কি এখানে আছে আমাদের, এরকম জায়গায় আছে আমাদের উত্তরপ্রদেশ, এরকম জায়গায় উত্তরপ্রদেশ, তারপরে আছে আমাদের বিহার, তারপরে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এই 3টে জায়গা নিয়ে গড়ে উঠেছে কি গঙ্গার সমভূমি অঞ্চল। কারণ কি এখানে যে প্রধান নদীটা আছে সেটা কি গঙ্গা, আর এদিক থেকে একটা নদী বয়েছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, যেটা বয়েছে কোথা দিয়ে, আসামের মধ্যে, এরকম জায়গায় আসাম, তাই এটাকে বলছে কি আসাম সমভূমি, ঠিক আছে? এটাকে বলছে কি আসাম, আমরা লিখব কি অসম সমভূমি। যে 3টে সমভূমি রয়েছে সেই আমরা যে উত্তরের সমভূমি রয়েছে সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পাঞ্জাবের হরিয়ানা সমভূমি অঞ্চল, আর একটা হচ্ছে গঙ্গার সমভূমি অঞ্চল বা গাঙ্গেয় সমভূমি অঞ্চল, আর একটা হচ্ছে কি অসমের সমভূমি অঞ্চল। এবারে দেখ ভালো করে বুঝলে কি হচ্ছে, যদি আমি একটা পাহাড় আঁকি, পাহাড় থেকে ধর এখানে প্রচুর পরিমাণে বরফ জমে আছে, এখান থেকে একটা নদী তৈরি হলো, ঠিক আছে? এই নদীর প্রধান যে বৈশিষ্ট্য হবে, নদীর বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথমে কি পড়ছে, এর জল কি হবে বলতো, মিষ্টি জল হবে, ঠিক আছে? এর জল হচ্ছে কি মিষ্টি, সারা বছর জল থাকে, সারা বছর জল থাকে মানে কি বলতে চাইছে, এটা নিত্যবহ নদী, কোনো সময় এটা মরে যায় না, নিত্যবহ নদী, সবসময় এটা বয়ে চলেছে, তাই এটাকে বলছে কি নিত্যবহ নদী, ঠিক আছে? এবারে এই পাহাড় থেকে যদি ধর কোনো একটা, আমি সামনে থেকে দেখাচ্ছি, কোনো একটা নদী তৈরি হলো, তৈরি হওয়ার পর এ কি করছে, এই জায়গাটায় প্রচুর পরিমাণে ক্ষয় কেন করছে, কারণ ওখানে নদীর ঢালটা অত্যাধিক, ঢাল এরকম খাড়াই জায়গা থেকে যদি আমি জল ফেলি, ও যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেতে পারবে, ঠিক আছে? তার মানে এখানে এর ক্ষয় কাজটা কি অত্যাধিক, ক্ষয় কাজ অত্যাধিক। কিন্তু যখন এই পাহাড়ি অঞ্চল থেকে সমভূমি অঞ্চলে প্রবেশ করে তখন কিন্তু এর ক্ষয় কার্যের পরিমাণ কি হয়ে যায়,
কমে যায়, ক্ষয়কার্য আর করতে পারে না। ও কি করে তখন এই সমস্ত যে সমস্ত ধর এই বড় বড় পাথর থাকে, তার মধ্যে আবার ওর থেকে ছোট ছোট পাথর থাকে, তার মধ্যে আবার পলি বালি কাপড় ছোট ছোট জিনিস থাকে। যখনই ও সমভূমিতে প্রবেশ করবে সে সময় কি করছে, বড় বড় পাথরগুলোকে আগে জমা করছে, যেখানে গড়ে উঠেছে আমাদের তরাই ভূমি, ঠিক আছে, তরাই। এইবারে তারপরে যে সমস্ত ছোট ছোট পলিকণা আছে, যদি আমরা দেখি একটা বালতির মধ্যে এরকম কোনো মিশ্রণের কোনো যদি বস্তু ফেলে দিই, তার মধ্যে আগে কোনটা নিচে দিতে হবে, যেটা ওয়েট বেশি না। তাহলে নদী কি করেছে, অনেক দূর থেকে বয়ে নিয়ে এসেছিল, কিন্তু তাকে তখন সাহায্য করেছিল কে, ওই ভূমিটার ঢাল সাহায্য করেছিল ওকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন ভূমি ঢাল এখানে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তখন কিন্তু আর নিজে বয়ে নিয়ে যেতে পারছে না। ও কি করলো, প্রথমেই বড় বড় যেগুলো আছে সেগুলোকে জমা করলো, জমা করার পর ছোট ছোট ছোটগুলোকে নিয়ে আছে। এইবারে এইখানে যে সমস্ত ভূমিটা তৈরি হচ্ছে সেটা পুরো এরকম ছোট ছোট পলি বালি কণা দিয়ে তৈরি হয়েছে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপাদন হয়। এই জমিটা সব থেকে পারফেক্ট জমি চাষবাসের জন্য। এটা কি চাষবাসের জন্য খুব ভালো জমি, চাষ, ঠিক আছে, বুঝতে পারছিস? এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। আর এখানে আরেকটা সুবিধা কি, এটা সমভূমি হওয়ায় এখানে প্রচুর পরিমাণে লোক থাকে, তাহলে জনবসতি গড়ে উঠেছে, ভীষণ পরিমাণে জনবসতি, ঠিক আছে। প্রধান দুটো বৈশিষ্ট্য এর হচ্ছে কি, একটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপাদন করা হয়, আর একটা হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে জনসংখ্যা লক্ষ্য করা যায়, ঠিক আছে। এই বন্ধু, এইবারে দেখ একটা নদী আছে যে সরস্বতী, সরস্বতী বলে একটা নদী আছে। সেই নদীটা ওরকম পাহাড় থেকে নামার পর এই যে আমি যদি এটাকে দেখি একটু, ধর এই যে বড় বড় পাথরগুলো জমেছে, তারপরে ছোট ছোট পাথর, তারপরে আটটু ছোট পাথর, তারপরে গেছে একদম ছোট পাথর। এইবারে যখন ও কি করেছে, এই যখন ও নদীটা বয়ে এসছে, তখন কিন্তু এই বড় বড় পাথরের মধ্যে কি ছিল, ফাঁকা ছিল, ঠিক আছে। ও কি করেছে, এই ফাঁকার মধ্যে থেকে ভিতরে ঢুকে প্রবেশ করেছে, ঠিক আছে। সব জল কি হয়েছে, নিচে চলে গেছে। নিচে চলে গিয়ে যখন দেখছে আর এই বড় পাথর নেই, এরকম যুক্ত এবারে মাটিটা কি হয়ে গেছে, পলি বালি, আর যেতে পারবে না ওর নিচ থেকে, তখন ও কি করেছে, বেরিয়ে গেছে। তার মানে এবার ভাব, নদীটা গেছিল কোথায়, নদী এই মাটির নিচে চলে গেছিল, তাই তো। কেন চলে গেছিল, কারণ বড় বড় বোল্ডার ছিল, এগুলোকে বলা হয় কি বলতো, বোল্ডার, এগুলোকে কি বলা হয়, বোল্ডার। এই বোল্ডারের নিচে চলে গেছিল, যার জন্য নদীটা কি হয়ে গেছিল, এখানটায় অদৃশ্য, নদীটা কি হয়েছিল, অদৃশ্য। যখন দেখছে আর ও যেতে পারছে না, এই বড় বড় পাথর আর বোল্ডার নেই, তখন ও কি করলো, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলো, এখানে আবার দৃশ্যমান হয়ে গেল, বুঝতে পারছিস? এই জন্য গঙ্গা নদীকে অনেকে মনে করে কি বলতো, পাতাল লোক থেকে এসেছে, ঠিক আছে, কিন্তু বাস্তবে ওটা নয়, বাস্তবে হচ্ছে এটা গল্প, ঠিক আছে। তাহলে আমাদের ভূগোলের দিক থেকে যে সমভূমি আছে, উত্তরের সমভূমি, সেটা কমপ্লিট হচ্ছে। এবার বইতে কি আছে সেটা আমরা একটু দেখব। পেজ নাম্বার তোদের 77 পেজ। এখানে কি বলেছে একটু দেখে নি। ভারতের দক্ষিণে উপকূলীয় সমভূমি, এটা নয়, আচ্ছা, পেজ নাম্বার 72, পেজ নাম্বার 72 আছে। বলছে কি, উত্তরের হিমালয় পর্বতের অঞ্চল ও দক্ষিণের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অবস্থান। তাহলে প্রথমে আমি যদি এই সমভূমির বর্ণনা দিতে চাই, যে কোনো ভূমির বর্ণনা দিতে গেলে আমাকে প্রথমে দিতে হবে কি, অবস্থান। এর অবস্থান কোথায় আছে ভাই, এর অবস্থান আছে কি, যদি আমরা দেখতে চাই তাহলে এর অবস্থান এই কোথায় আছে, এখানটাই তো। তাহলে আমরা বলবো কি, এর উত্তরের দিকে আছে কি, হিমালয় পর্বত, এবং দক্ষিণের দিকে কি আছে, দক্ষিণের দিকে এই জায়গাটা কি আছে বলতো, মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তাহলে আমরা অবস্থানের মধ্যে বলে দিতে পারি, এর উত্তরে আছে কি, উত্তরে আছে পার্বত্য অঞ্চল, উত্তরে পার্বত্য অঞ্চল ও দক্ষিণের মালভূমি অঞ্চলের মাঝখানে আছে কি আমাদের সমভূমি অঞ্চল, ঠিক আছে, হয়ে গেল। এবারে এর গড় উচ্চতা কত, তারপরে দ্বিতীয় যে পয়েন্ট হবে, এর গড় উচ্চতা। এর গড় উচ্চতা প্রায় 300 মিটার, 300 মিটার, বেশি উঁচু না কিন্তু, 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি বয়ে গেছে। তাহলে আমরা দেখে নেবো এদের অবস্থানের মধ্যে আমরা দেখছিলাম কত, এটা প্রাকৃতিক কত ভাবে, আর এখানে আমরা দেখবো এটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তার মানে এটা বলতে পারি এর বিস্তার, তাহলে উচ্চতার বিস্তার, বিস্তারের মধ্যে আমরা দিয়ে দেবো কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। যার মধ্যে আছে কি, এখানে ছিল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এটা বলেছিলাম বিহার, এটা বলেছিলাম তো পশ্চিমবঙ্গ, এদিকে বলেছিলাম আসাম, ঠিক আছে। তারপরে বলছে দেখ, সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই যে অঞ্চলের প্রধান নদী কে বলতো, সিন্ধু, এদিক থেকে বলেছিলাম ব্রহ্মপুত্র, আর এদিক থেকে হচ্ছে গঙ্গা। কিন্তু সিন্ধু নদী নয়, কিন্তু সিন্ধু নদীর একটা উপনদী যেটা হচ্ছে কি শতদ্রু, যার নাম কি শতদ্রু, ঠিক আছে। তারপরে বলছে এই নদীগুলো হিমালয়ের পর্বত অঞ্চল থেকে নুড়ি বালি কাপড় বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে। তাহলে এই সমভূমি সৃষ্টির ইতিহাস কি যদি বলি, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে ক্ষয়কাজের ফলে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে নদী যে সমস্ত পলি বালি কাপড় নিয়ে আসে সেগুলো এখানে জমা করে এই সমভূমি গড়ে তুলেছে। তাহলে এখানে যদি বলি এটা হচ্ছে উৎপত্তি। তাহলে 4খানা পয়েন্ট হয়ে গেল। তারপরে বলছি এই নদীগঠিত সমভূমি অঞ্চলে মাটি খুবই উর্বর, কারণ কি পলিবালি যে অঞ্চল, একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কি মিশর, মিশরকে নীল নদের দান বলা হয়, শুনেছিস তোরা?
মিশরকে নীল নদের দান বলা হয় কেন? মিশরে যে নদীটা নীল নদ, সেখান থেকে প্রতি বছর বন্যা হয়, ঠিক আছে? বন্যা হওয়ার কারণে প্রতি বছর ওখানে নতুন পলি জমে নতুন মাটি গঠন হচ্ছে, যার ফলে ওই জমিতে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু আমি যদি তোকে বলি ভাই আমাদের এই দুধাধুরী নদীও তো মানে কম বেশি বন্যাটা করছে, তাহলে এখানকার ওখান থেকেও তো পলি আসছে, তাহলে এটা কেন অত উর্বর নয়? কারণ কি? নোনা পলি, নোনা জল, ঠিক আছে? ওটা ছিল মিষ্টি জল আর এটা কি নোনা জল, যার জন্য এই অসুবিধাটা হয়ে গেছে। নাহলে যদি এটা যদি মিষ্টি জল হতো তাহলে কিন্তু আমাদের এই ভূভাগটা প্রচুর আরো উর্বর হতো। এইবারে দেখতে গেলে আমরা আগের দিন নদী প্রবাহপথে দেখেছিলাম যে নবদ্বীপ পর্যন্ত শুধু কিন্তু এই গঙ্গা নদীর জলটাই শুধু নোনা, তারপরে কিন্তু আবার মিষ্টি, ঠিক আছে? তো তারপরে কি বলছে, এই নদী গঠিত সমভূমি অঞ্চলে মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়, সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। যা পড়িয়েছি তার মধ্যে সবকিছু এর মধ্যেই আছে লেখা, ঠিক আছে? তারপরে এবারে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে চলে গেছে, সমভূমি এর এখানে কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে? এবারে পরের টপিকে চলে যাবো, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এবারে দেখ, এবারে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি। মালভূমি কত অর্থ কি বলতো? ভূমির আকৃতি তরঙ্গাকার, মানে এরকম এরকম বাঁকা, ঠিক আছে? তবে এতটা ঢোকানো নয়, কিছুটা। এইবারে এর সম্পর্কে আমাদেরকে কিছু জানতে হবে। এটা কোথায় অবস্থিত আগে দেখে নিই। এটা অবস্থান করেছে এরকম জায়গায়, ঠিক আছে? এরকম জায়গায় এটা অবস্থান করেছে, এটা হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ঠিক আছে? এইবারে এর অবস্থান যদি আমরা দেখতে চাই, প্রথম পয়েন্ট যদি আমরা এর অবস্থান দিই, এটা কোথায় আছে একটু দেখে নিই আগে। এরকম জায়গা থেকে একটা পর্বত বয়ে গেছে, সেটার নাম হচ্ছে কি জানিস? আরাবল্লী। কি নাম? আরাবল্লী। আরাবল্লী। এই জায়গাতে একটা রেঞ্জ আছে পর্বত শ্রেণী, যেটাকে বলা হয় কি? না বাবু, পশ্চিমঘাট পর্বত। ঠিক আছে? এখান থেকে একটা রেঞ্জ বয়ে গেছে, সেটা হচ্ছে কি? পূর্বঘাট পর্বত। এইবারে তোদের বই অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি উত্তরে আছে আমার কি বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে আরাবল্লী। তাহলে এটাকে আমরা একটু মুছে দিয়ে বিন্ধ্য পর্বতটা দেখে নিই। বিন্ধ্য পর্বতটা আছে এরকম জায়গা থেকে, তাহলে এর উত্তরে কি আছে? বিন্ধ্য পর্বত। তাহলে আমরা বলি এটাকে আমার লাগছে না, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। এবারে তোকে বলছি যে এর অবস্থান কি, উপদ্বীপীয় মালভূমির অবস্থান কি? এর উত্তরে কি আছে? তাহলে উত্তরে কোন পর্বত আছে বল, তোদের কি জিজ্ঞেস হচ্ছে? বিন্ধ্য পর্বত। পূর্বে কি আছে? পূর্বঘাট পর্বত। পশ্চিমে কি আছে? পশ্চিমঘাট পর্বত। এর মাঝখানে যে ভূভাগটা সেটা হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল অবস্থান হয়ে গেছে। এবারে এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছে, যার মধ্যে প্রথমে আছে কি মধ্যভাগের উচ্চভূমি, পূর্বভাগের উচ্চভূমি আর দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে এটাকে শ্রেণীবিভাগ যদি দেখি, দাঁড়া, অবস্থান হয়ে গেল। এবারে বলছে উত্তরে আরাবল্লী আছে, বিন্ধ্য পর্বত, সাতপুরা। তাহলে এই বিন্ধ্য পর্বত দিয়ে দিয়েছিল, কিন্তু মুছে দিলাম বেকার। তাহলে এখানে বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে আরাবল্লী, আর সাতপুরা আছে ঠিক নিচ থেকে, ঠিক আছে? ঠিক ওর নিচ থেকে আছে কি সাতপুরা। এবারে বলছে পশ্চিমে আছে পশ্চিমঘাট পর্বত, দক্ষিণে আছে নীলগিরি, আনাইমালাই ও পালনি, এবং পূর্বে আছে কি পূর্বঘাট পর্বত। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটার। তাহলে অবস্থানে করে দেবো কি উচ্চতা কত? 600 থেকে 900 মিটার। 900 মিটার উচ্চতা, কিন্তু সব মিটারে দেখবি, কিন্তু মানে কিন্তু ঝামেলা হয়ে যাবে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ ঢালু হয়ে গেছে, তার মানে কি এই ভূভাগটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে গেছে। ঢালটা কোন দিকে আছে বলতো? এরকম, বুঝতে পারলি? তার মানে এর থেকে আমরা কি বলতে পারি? পশ্চিমঘাট পর্বত যে আছে তার উচ্চতা কি বেশি, পূর্বঘাট পর্বতের উচ্চতা কি কম। এর উচ্চতা কম, এর উচ্চতা বেশি, যার জন্য ঢালটা তৈরি হয়েছে দেখতে গেলে এরকম ভাবে, এরকম ভাবে। তারপরে আবার এখানে কি এরকম আছে, বুঝতে পারলি? তারপরে কি বলছে, এই যে ভাগটা দিয়েছিল সেটা সম্পর্কে জানতে হবে। শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের মধ্যে প্রথমে আছে কি মধ্যভাগের উচ্চভূমি। মধ্যভাগের উচ্চভূমি, মধ্যভাগটা কোনটা? এই জায়গাটা কথা বলছে, ঠিক আছে? মধ্যভাগের উচ্চভূমি, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে মালব, বুন্দেলখন্ড, ঠিক আছে? মালব আর বুন্দেলখন্ড। বুন্দেলখন্ডটা আছে এরকম জায়গায়, এটা একটা মালভূমি, ঠিক আছে? বুন্দেলখন্ড একটা মালভূমি, ঠিক আছে? এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে। তাহলে তোর পরীক্ষা প্রশ্ন দিতে পারে, দাগিয়ে নে, নর্মদা তাপ্তি কোন থেকে সৃষ্টি হয়েছে? বুন্দেলখন্ড মালভূমি, ঠিক আছে?
তারপর বলছে এই দুটো নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাদ উপসাগরে পড়েছে। এই দুটো নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে কোথায় পড়েছে? খাম্বাদ উপসাগরে। এটা আন্ডারলাইন করে নে, খাম্বাদ উপসাগর। তারপরে বলছে দেখ পূর্বের, এটা হয়ে গেল মধ্যভাগের, এবার হচ্ছে কি পূর্বের, পূর্ব ভারতের উচ্চভূমি। পূর্ব ভারত যদি আমরা দেখতে চাই তাহলে এইদিকের কথা বলছে, এদিকটা। এদিকে কি কি আছে? এদিকে আছে বাগেলখন্ড, ঠিক আছে, এই জায়গাটা আছে বুন্দেলখন্ড, এরকম জায়গা আছে কি বাগেলখন্ড, আর এই জায়গাটা আছে কি আমাদের ছোটনাগপুর মালভূমি, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছুটা আছে আর ঝাড়খণ্ডের মধ্যে বেশিরভাগটা আছে, ঠিক আছে। তাহলে যে বলছে ছোটনাগপুর মালভূমি পূর্বের মধ্যে পড়ছে কি বলতো? ছোটনাগপুর মালভূমি আর বাগেলখন্ড, আর ওটার মধ্যে পড়ছিল কি বুন্দেলখন্ড, ঠিক আছে। এইবারে এই অঞ্চলের প্রধান নদী হচ্ছে কি মহানদী, দামোদর, ঠিক আছে। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে আমরা প্রতিটা পয়েন্টের মধ্যে কি কি লিখবো? প্রধান মালভূমি, আমি এটা লিখছি, সকলের ক্ষেত্রে এক হবে। প্রধান মালভূমি আর দিতে পারবো কি প্রধান নদী। যদি আমি পূর্বের মালভূমি অঞ্চল দেখি তাহলে আমরা এখানে বলতে পারি পূর্বের প্রধান মালভূমি কি কি আছে? বুন্দেলখন্ড, এই বাগেলখন্ড, আর একটা কি আছে বাগেলখন্ড, আর একটা আছে ছোটনাগপুর মালভূমি। এবারে প্রধান নদী কি? প্রধান নদী আছে গোদাবরী, ঠিক আছে। এই দামোদর আর মহানদী, মহানদীটা উড়িষ্যার উপর থেকে গেছে মহানদী। এইবারে এই দুটো নদী কোথায় পড়েছে? এই পাশে কি আছে? বঙ্গোপসাগর গিয়ে পড়েছে, ঠিক আছে। পূর্ব ভারতের উচ্চভূমি কমপ্লিট হলো। এবারে দাক্ষিণাত্যের মালভূমিটা দেখতে গেলে দাক্ষিণাত্যের মালভূমি, এই মালভূমির উত্তর ও উত্তর পূর্বে বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত এবং পূর্বে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত। দেখ এখানে বলছে বিন্ধ্য পর্বত, মহাকাল পর্বত সব কিন্তু এরকম জায়গায় পড়ছে, কিন্তু আমাকে বলেছে দাক্ষিণাত্য মানে দক্ষিণ দিক বলছে, আমরা কিন্তু ওইগুলো দেবো না তাহলে, বুঝতে পারলি? এই যে মহাকাল বলছে বা তোর বিন্ধ্য পর্বত বলছে, এগুলো সব কিন্তু এরকম জায়গায়, সব এরকম জায়গায়। তাহলে আর নাম দিয়েছে কি দাক্ষিণাত্য বলতে আমার শুধু জাস্ট এই জায়গাটাকে বলছে। তাহলে এই জায়গাটার মধ্যে কি কি আছে? ওই জায়গার মধ্যে আছে আমার পূর্বে পশ্চিমঘাট পর্বত, এই পূর্বে পূর্বঘাট পর্বত আর পশ্চিমে পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে। এইবারে প্রধান নদী এখানে কি আছে? গোদাবরী, কৃষ্ণা আর কি কাবেরী। এবারে এক নজরে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বত, এটা পূর্ব দিকে আছে, এটা পূর্ব দিকে আছে বলে পূর্বঘাট পর্বত, এটা পশ্চিম দিকে আছে বলে পশ্চিমঘাট পর্বত। এই দুটোর কিছু কথা তোকে বলেছে, যেটা হচ্ছে কি পরীক্ষা তাদের প্রশ্ন দিতে পারে পূর্বঘাট পর্বত আর পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। এবার পশ্চিমঘাটের পর্বতের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি সাহাদ্রি। তাহলে এটা যদি কোনো নাম থাকে তাহলে এর অপর পাশে এর একটা ভাই আছে, তারও তো নাম থাকা উচিত, না তো সেও কান্নাটি করবে যে তাকে নাম দিয়েছে আমার কোনো নাম নেই। ওরও একটা নাম আছে, সেটা হচ্ছে কি মলয়াদ্রি। এটা হচ্ছে কি সাহাদ্রি, ওটা হচ্ছে কি মলয়াদ্রি, ঠিক আছে। বইতে পেয়ে যাবি, যেখানে পার্থক্য আছে সহিকাতে সেখানে পেয়ে যাবি, এখানে বইতে তো দেয়নি। বলছে আনাইমালাই পর্বতের আনাইমুদি, ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ। তাহলে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গর মধ্যে কি বলতে পারি? আনাইমুদি। তাহলে এখানে উচ্চতা দেওয়ার পর এখানে লিখে দেবো এর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, ঠিক আছে। আমাদের এখানে এটা কমপ্লিট হচ্ছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কমপ্লিট হয়ে গেছে। এবার পরের পাতায় তোদের বলেছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপি নয়, এটা তাপ্তি বলে, ঠিক আছে। এই কটা নদীর উৎস কোথায় আছে সেটা দেখিয়েছে, আর প্রবাহের দিক কোন দিকে আছে, আর মোহনা তৈরি করেছে কোথাও না করেনি সেটা তোকে বলতে হবে, ঠিক আছে। এই ধারা এখান থেকে গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এটাকে বলা হয় কি দক্ষিণ ভারতের গঙ্গা। ইতিহাসে আমরা পড়েছিলাম এটা, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গঙ্গা দিয়ে গোদাবরী, এই গোয়া দিয়ে গোদাবরী, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা পড়বো কি পশ্চিমের মরু অঞ্চল। পশ্চিমের মরু অঞ্চল মানে কি? এই জায়গাটার কথা বলছে, এরকম জায়গা, ঠিক আছে। এটা মুছে নিয়ে ক্লিয়ার করে নিই, তারপরে আমি আমরা শুরু করছি। এবারে যেটা আছে পশ্চিমের মরু অঞ্চল। পশ্চিমের মরু অঞ্চল বলতে এই জায়গাটায়, কেন বলতে এখানে মরু অঞ্চল রয়েছে? এখানে একটা পর্বত আছে, যদি আমরা দেখ একটা ছোট করে একটা ম্যাপ আঁকি। এবারে এখান থেকে এখানে কি আছে? আরব সাগর। আমাদের যে বর্ষাকালে বৃষ্টি হয় সেটা কোন বায়ুর জন্য হয় জানিস? মৌসুমী বায়ু। এবারে বর্ষাকালকে ইংরেজিতে কি বলা জানিস? ভালো নাম বলো, মনসুন। মনসুন কেন? মৌসুমী বায়ু থেকে বৃষ্টি হচ্ছে বলে ওটাকে বলা হচ্ছে কি মনসুন, ঠিক আছে। এবারে মনসুন যদি আমি দেখতে চাই, মনসুনের যদি দেখতে চাই তাহলে আমরা বলতে পারি দেখ মনসুনের তিনখানা শাখা ভারতে ঢোকে, তিনখানা বন্ধু, ঠিক আছে। একটা শাখা এই, একটা শাখা এই, আর একটা শাখা এটা, ঠিক আছে। এইখানে কি আছে আমার? পশ্চিমঘাট পর্বত। এই শাখাটা কি করছে? পশ্চিমঘাটের পর্বতে বাধা পেয়ে এ কি করছে? এখানেই বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে এ আর ভেতরে প্রবেশ করতে পারছে না। এইবারে কি আছে?
এই যে শাখাটা এ কি করলো, এই ফাঁকা দিয়ে এখানে কি পর্বত আছে জানিস? আমরা একটু আগে বলেছি এখানে একটা পর্বত আছে, সেটা আছে কি আরাবল্লী। আরাবল্লী পর্বত ভাই এমন ভাবে দাঁড়িয়ে আছে যেটা কোনো উপকারী লাগলো না। সে দাঁড়িয়ে আছে বায়ু যেদিকে বইছে এরকম ভাবে, সেইভাবে ও দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে তো পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। ও যদি পর্বতটা যদি এইভাবে দাঁড়িয়ে থাকতো তাহলে একটা ব্যাপার থাকতো যে বাধা পাচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। দাঁড়িয়েছে কিভাবে? যেভাবে বায়ু যাচ্ছে সেইভাবে দাঁড়িয়েছে। তাহলে ও কি করেছে, বায়ু যেভাবে প্রবেশ করেছে ও কি করেছে, বায়ু এইভাবে পাশ কাটিয়ে চলে গেছে। গিয়ে উপরে কি আছে আমাদের, উপরে আছে আমাদের হিমালয়। হিমালয় থেকে বাধা পেলো, বাধা পেয়ে ওখানেই আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে দিল, ঠিক আছে? এখানে কি হলো, বৃষ্টিপাত ঘটালো, বুঝতে পারলি? তার মানে এইখানে কিন্তু বৃষ্টি হয়নি, এখানে বৃষ্টি হয়েছে খুব কম, না হওয়ার মতো। তার মানে এই জায়গাটায় বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি হয় না, যার কারণে এখানে কি হয়েছে, মরুভূমি তৈরি হয়েছে, ঠিক আছে? যার কারণে এখানে মরুভূমি তৈরি হয়েছে, যেটা হচ্ছে আমাদের সাহারা মরুভূমি। এই সাহারা বলছি পৃথিবীর সবথেকে বড় মরুভূমি হচ্ছে সাহারা। আমাদের ভারতের মধ্যে কি হচ্ছে, ওটা হচ্ছে থর মরুভূমি, যেটা কোথায় আছে, রাজস্থানে আছে। এইবারে এইদিকে দেখ, এই শাখাটা যেটা গিয়েছিল এখানে হিমালয় পর্বত আবার বাঘ নিয়েছে, ঠিক আছে? বাঘ নিয়েছে, এই পর্বতটা আমার মুখটা ভেঙে গেছে, এই হাওয়াটা এখানে গিয়ে ধাক্কা খেলো, ঠিক আছে? ধাক্কা খাওয়ার পর দেখ এটা কিন্তু পুরো বিওবি মানে কি বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর থেকে যদি কোনো জায়গায় বৃষ্টি ঘটায়, ধর বাই চান্স ঢুকতে চাইছে, কিন্তু এখানে কি আছে ভাই, এখানে আছে আমার পূর্বঘাট পর্বত, তাই তো? যদিও আমার বৃষ্টি হয়ে যায়, এর সঙ্গে সঙ্গে কি করছে বলতো, জলীয় বাষ্প জল থেকে নিয়ে নিচ্ছে, ভর্তি করে নিচ্ছে। যখনই এইখানে ল্যান্ডে প্রবেশ করলো, এতে প্রচুর পরিমাণে তোর জলীয় বাষ্প থাকে, এর এই জায়গায় কি বৃষ্টিপাত করে, কিন্তু তেমনটা করতে পারে না, কিন্তু বাধা পেয়ে এই ভেতরের দিকে প্রবেশ করছে, ঠিক আছে? ভেতরের দিকে প্রবেশ করার পর এখানে যে মেঘালয় আছে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটেছে। তাহলে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় বলতো, মেঘালয়ের চেরাপুঞ্জি, ঠিক আছে? কেন? কারণ কি এই যে ভাগটা, এটা কিন্তু একটা লং ডিস্টেন্স, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসতে পারে, ঠিক আছে? এইবারে তাহলে তোদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এই মাঝখানে ভূভাগে কোথা থেকে বৃষ্টিপাত হয়, তাই না? সব দেখ তিনটে ভাগই তিন দিকে চলে গেছে, তাহলে মাঝখানে কোথায় হয়, কিভাবে হয়? এখান থেকে যে বায়ুটা বৃষ্টিপাত ঘটানোর পরে জলীয় বাষ্প নিয়ে আসছে, তাতে বেশি জলীয় বাষ্প থাকে না, কিন্তু অল্প জলীয় বাষ্প থাকে, সেটাই এখানে বৃষ্টিপাত চারদিকে ছড়িয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাছাড়া এর আর ঢোকার কোনো পথ নেই, ওই একটাই পথ আছে, বুঝতে পারলি? ওই যেখানে জলীয় বাষ্প থাকবে সেইখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যার জন্য এখানে কি হয়েছে, মালভূমি তৈরি হয়েছে। না গরম না উষ্ণ, মোটামুটি ওখানে ক্লাইমেট, ওয়েদার, বুঝতে পারলি? ওয়েদার ওখানে মোটামুটি। এইবারে বিষয় হচ্ছে কি পশ্চিমের মরু অঞ্চল। তাহলে পশ্চিমের মরু অঞ্চল কেন সৃষ্টি হয়েছে বুঝতে পারলি? যে আরাবল্লী পর্বতটা ছিল সেটা ও হাড়াহাড়ি ভাবে হওয়ার কারণে ওখানে বাধার সৃষ্টি করেনি, ফলে যে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল সে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে, তার জন্য এখানে কোনো বৃষ্টিপাত হয়নি। এবারে ও সম্পর্কে জানবো আমরা। রাজস্থানের একেবারে পশ্চিম দিকে বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল, এর নাম থর মরুভূমি, ঠিক আছে? আন্ডারলাইন করে থর মরুভূমি। থর মরুভূমি যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছ নেই, খুব ছোট ছোট অনিত্যবাহু নদী, মানে কি বৃষ্টি হলে বয়, না হলে বয় না, ঠিক আছে? কারণ কি জলের উৎস নেই তো। অনিত্যবাহু নদী দেখা যায়, এই নদীগুলোতে সারা বছর জল থাকে না, অল্প জল থাকায় নদীগুলোতে সমুদ্রে পৌঁছতে পারে না। দেখ এখানে যদি কোনো নদী সৃষ্টি হয়, সেই নদীগুলো কি পৌঁছতে পারবে সমুদ্রে? যেতে পারবে না, কিন্তু জল নেই, ঠিক আছে? তার জন্য এই নদীগুলো তো সমুদ্রে পৌঁছতে পারে না। যেমন একটা নদী আছে কি লুনি, খুব ফেমাস নদী লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য মানে বৃষ্টিপাত খুব কম হওয়ার জন্য এটা কি হয়েছে, মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে, ঠিক আছে? খুব কম মানুষ বসবাস করে। এই হচ্ছে আমাদের পশ্চিমের মরু অঞ্চল। আর একটা টপিক বাকি আছে, সেটা করলেই আমাদের ফার্স্ট পরীক্ষার জন্য সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে ভাগটা আছে এটাই শেষ, ফিফথ যে ভাগটা, সেটা হচ্ছে কি উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি, এই যে পশ্চিমঘাট পর্বত আছে, এই যে পূর্বঘাট পর্বত আছে, এই দুটো পর্বতের মাঝখানে এবারে কি আছে, আরব সাগর, বঙ্গোপসাগর, লাগবে না বঙ্গোপসাগর। এই যে ভাগটা, এই ল্যান্ড সমেত জল, এটাকে বলছে কি আমার উপকূল, ঠিক আছে? ওর মধ্যে ভূমিও থাকবে আবার জলও থাকবে, সেটা হচ্ছে কি আমার উপকূল। এবারে কি বলেছে, উপকূলীয় সমভূমি অঞ্চল। এখানে যে উপকূলীয় সমভূমি অঞ্চল মানে কি পাহাড়ের পাদদেশীয় অঞ্চল, সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে টুকটাক, ঠিক আছে? কি বলছে, ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্বে রয়েছে বঙ্গোপসাগর। তাহলে আমরা বলতে পারি উপকূলীয় সমভূমির পশ্চিমে আছে কি আরব সাগর এবং পূর্বে রয়েছে কি বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতীয় উপকূলীয় সমভূমি, ঠিক আছে? ভারতীয় উপকূলীয় সমভূমি। তাহলে দেখ বইয়ের ভাষা যদি না বলতে চাই, তাহলে আমরা যেটা দেখছি ছবির মাধ্যমে সেটাই বর্ণনা করছি। পশ্চিমে কি আছে, পশ্চিমঘাট পর্বত ও আরব সাগরের মাঝে, এবং পূর্ব দিকে
পূর্ব দিকে পূর্বঘাট পর্বত ও বঙ্গোপসাগরের মাঝে যে ভূভাগ রয়েছে সেটাকে বলছে কি উপকূলীয় সমভূমি। ঠিক আছে, এই মধ্যবর্তী অংশ পশ্চিমে উপকূলীয় সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় সমভূমি। মানে এটাকে বলছে পূর্ব উপকূলীয় সমভূমি, এটাকে বলছে পশ্চিম উপকূলীয় সমভূমি। কারণ কি পশ্চিম দিকে আছে, ওটাও আছে কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, এর মধ্যে কোনো জটিলতা নেই, কিন্তু সহজ হবে না। প্রথমে তাকে অবস্থান বলেছে কোথায়? পশ্চিমঘাট পর্বত আর আরব সাগরের মাঝে। এদিকে বলেছে পূর্বঘাট পর্বত আর বঙ্গোপসাগরের মাঝে। এবারে এর নাম দিয়েছে কি? এদিকে দিয়েছে কি পূর্ব উপকূলীয় সমভূমি, কারণ কি এটা পূর্ব দিকে অবস্থিত। এটাকে দিয়েছে কি পশ্চিম উপকূলীয় সমভূমি, কেন? পশ্চিম দিকে অবস্থিত। এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে এইটুকুই আছে। এবারে বলছে উপকূলের সম্পর্কে কিছু বলেছে। যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয়েছে, যে অঞ্চল বরাবর স্থলভাগ, এই যে ডাঙাটা, সেই ডাঙাটা জলভাগের সঙ্গে মিলিত হয়েছে সেটাকে বলছে কি উপকূল। ওর মধ্যে জলও থাকবে হালকা, আর কি থাকবে? ভূমিও থাকবে কিছুটা। ঠিক আছে, এবারে বলছে উপকূল। তাহলে বলে দিয়েছে উপকূল কি? তাহলে যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয়, উপকূল অঞ্চলে বালি পলি নুড়ি জমা হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলছে উপকূলীয় সমভূমি। কি উপকূলীয় সমভূমি হচ্ছে এই যে উপকূলীয় সমভূমি, এটা কি? এটা আসলে কি উপকূল অঞ্চলে পলি বালি নুড়ি জমা হয়ে যে সমভূমি তৈরি হয়েছে, তার দ্বারা তৈরি হয়েছে এই সাগরের দ্বারা। ঠিক আছে, ওই সাগরের দ্বারা যে সমস্ত পলি বালি জমা হয়েছে, সেই জমা হয়ে কি তৈরি করেছে? উপকূলীয় সমভূমি তৈরি করেছে। এবারে বলছে এটা কয়াল। মালাবার উপহ্রদ গুলোকে কয়াল বলে। উপহ্রদ হলো স্থলভাগের দ্বারা আবদ্ধ। মানে ধর এখানে একটা জলাশয় আছে, তার পাশে কি আছে? স্থল। ধর আমি যদি এখানে একটা এরকম জলাশয় করে দিই, এটা হচ্ছে আমাদের কি কয়াল। বুঝতে পারলি? চারদিকে ডাঙা থাকবে, মাঝখানে পুকুর মতো। তাহলে বলিস না আমাদের পুকুর কি কয়াল হতে পারে ভাই? ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। বলছে কি কয়াল। উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ লবণাক্ত হ্রদ, যার একদিকে সমুদ্রে উন্মুক্ত। তাহলে কি বলছে? উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ, এটা হচ্ছে কি কয়াল। কয়ালটা কি? কয়ালটা থাকবে কি? যার চারপাশে জল। এই যার চারপাশে কি থাকবে? জল না ভাই, ভূমি থাকবে। ভূমি ও মাঝখানে থাকবে কি? মাঝখানে থাকবে জল। ঠিক আছে, এই যে জল আর এর চারপাশে আছে কি? ভূমি। এটা হচ্ছে আমার কয়াল। কিন্তু আমাদের পরক্ষণে বলছে কি উপহ্রদ। কি উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ। উপহ্রদ হলো এরকম একটা জলাশয়, জল, যেটা চারপাশে কি থাকবে? স্থল, মানে ভূমিভাগ থাকবে। কিন্তু কি বলছে? লবণাক্ত হ্রদ, যার একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত। এইদিকে যদি সমুদ্র থাকে, এই সমুদ্রের দিকে এক ভাগ উন্মুক্ত থাকে, এবার কি থাকবে না বলতো? ডাঙা থাকবে না। তাহলে চারদিকে স্থল থাকবে, একদিক উন্মুক্ত থাকবে, একদিকে ডাঙা থাকবে না। সেটা হচ্ছে কি আমার উপহ্রদ। এবারে কি বলছে? উপহ্রদের জল কি বলতো? নোনা। কারণ কি? এগুলো সাগর, এই সাগরের জল কি নোনা, আর এর মুখ খোলা আছে, সাগরের জল তোর মধ্যে প্রবেশ করছে, তার জন্য কি হয়েছে? নোনা। তারপরে বলছে পূর্ব উপকূলীয় সমভূমি আর পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে কি কি উপকূল পড়ছে এটা দেখতে হবে তোদেরকে। ঠিক আছে, তারপরে বলছে দেখ দ্বীপপুঞ্জ। এই টেবিলটা আমি করে দেবো তোদেরকে, উপকূলীয় সমভূমি শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এটা আমি করে দেবো তোদেরকে। তারপর বলছে কি দ্বীপপুঞ্জ, চারদিকে জল দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এবার দেখ মাঝখানে ছিল জল, চারপাশে ছিল ভূমি, সেটা হচ্ছে কি কয়াল। এবারে বলছে মাঝখানে ভূমি, চারপাশে জল, এটা হচ্ছে ভূমি, চারপাশে জল, এটা হচ্ছে কি দ্বীপ। এটা হয়ে গেল কি দ্বীপ। বলছে এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলে। ঠিক আছে, এগুলো একসাথে কি বলছে? দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরে প্রায় 265টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরব সাগরে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। তাহলে আমি ভাবতে হবে 265টা দ্বীপ নিয়ে, 265 পরীক্ষা দিতে পারে কোশ্চেন, 265টা নিয়ে আন্দামান নিকোবর, আন্দামান এরকম জায়গায় যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে সেটা কথা বলছে 265টা। আর এদিকে যে লাক্ষাদ্বীপ আছে সেই লাক্ষাদ্বীপের কথা বলছে কতগুলো? 25টি। ঠিক আছে, 265 আর এর দিকে 25। লাক্ষাদ্বীপে পুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপে সব দ্বীপই হচ্ছে কি আমার প্রবাল দ্বীপ। চাকরি পরীক্ষায় গানের কোশ্চেন আছে প্রবাল দ্বীপ। প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী, কোটি কোটি প্রবালের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। ঠিক আছে, একটা সামুদ্রিক প্রাণী, সেটা কি করে মরে যাওয়ার পর এগুলো জমে প্রবাল দ্বীপ তৈরি করছে। ঠিক আছে, তবে এই পূর্ব উপকূলীয় সমভূমি আর পশ্চিম উপকূলীয় সমভূমি কোন কোন ভাগ আছে সেটা আমরা দেখবো। ওটা দেখে আমরা আজকে ক্লাস বন্ধ করবো। এবারে যে লাস্ট টপিকটা আছে কোন দিকে কোন উপকূলীয় সমভূমি আছে সেটা আমরা দেখবো। ঠিক আছে, তোদের বইতে ছবিতেই দেওয়া আছে, কিন্তু ওটা কিন্তু তোরা এটা যেহেতু তোদের নতুন ক্লাস মানে নতুন বিষয়, সেজন্য খুব কমের প্রতি দিয়েছে। এই জায়গাটা হচ্ছে কি গুজরাট উপকূল বলছে এই জায়গাটা। ঠিক আছে, এটাকে বলছে কি গুজরাট, কারণ কি গুজরাটের নিচে আছে তাই গুজরাট। ঠিক আছে, গুজরাট উপকূল। তারপরে এটাকে বলছে কঙ্কন উপকূল, এটাকে বলছে কি কঙ্কন উপকূল। তারপরে বলছে কি মালাবার উপকূল। তাহলে কঙ্কন আর মালাবার কোন জায়গায় আছে একটু দেখে নিই। কঙ্কন আর মালাবার, কঙ্কন, এটা কঙ্কন উপকূল।
কোঙ্কণ উপকূল। এটা কোথায় কার মধ্যে আছে বলতো? একটা হচ্ছে মহারাষ্ট্র আর আছে কি গোয়া। ম্যাপ দেখবি, ম্যাপ দেখে আমরা যে ম্যাপটা প্রোভাইড করেছি সেই ম্যাপ দেখে করবি, ঠিক আছে? কোঙ্কণ উপকূল আর গোয়া। এইবারে গোয়ার নিচ থেকে যে ম্যাপ যেটা আছে সেটা হচ্ছে কি কর্ণাটক। এখানে আছে কি কর্ণাটক, এই জায়গাটা আছে কি কর্ণাটক, তাই এর নাম হচ্ছে কি বলতো? কর্ণাটক উপকূল, ঠিক আছে? এর নাম হচ্ছে কি কর্ণাটক উপকূল। তারপরে যে ভাগটা আছে এখান থেকে কেরালা পর্যন্ত, কেরালা, সেটা হচ্ছে আমার মালাবার উপকূল, মালাবার, ঠিক আছে? তাহলে গুজরাট উপকূল তোদের এই কর্ণাটক উপকূল দেয়নি, এই গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে একদম এই কর্ণাটক পর্যন্ত দিয়ে দিয়েছে কি কোঙ্কণ উপকূল, ঠিক আছে? তোরা তাই করবি। এইবারে এই পাশে কি আছে? এই পাশে এইখানে আছে কি উড়িষ্যা, উড়িষ্যা, এই উড়িষ্যায় আছে কি উৎকল, উৎকল উপকূল। তারপরে এখানটায় আছে কি অন্ধ্রপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশের মাঝখান পর্যন্ত, অন্ধ্রপ্রদেশের মাঝখান, অন্ধ্রপ্রদেশ এরকম জায়গায় শেষ হচ্ছে, তাহলে বলছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের এই মাঝখান পর্যন্ত এটা হচ্ছে অন্ধ্রা উপকূল, অন্ধ্রা উপকূল। এইবারে এই যে মাঝখান থেকে শেষ পর্যন্ত যেটা পড়ে আছে এটা হচ্ছে আমার করমণ্ডল উপকূল। এবার তোদের বইতে যেটা আছে সেটা হচ্ছে কি উত্তর সরকার উপকূল। তো উত্তর সরকার উপকূল যদি আমরা দেখতে চাই বিষয়টা হচ্ছে এরকম, এখান থেকে উড়িষ্যার মধ্যে থেকে, যদি এখানে উড়িষ্যা হয়, উড়িষ্যার মধ্যে থেকে একটা নদী গিয়েছে সেটা হচ্ছে কি মহানদী, মহানদী, ঠিক আছে? এই মহানদী থেকে তোর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে কি কৃষ্ণা নদী, কৃষ্ণা। এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। এই এই যে জায়গাটা, এই জায়গাটার নাম দিচ্ছে কি আমার কি আছে? উত্তর সরকার উপকূল, উত্তর সরকার উপকূল, সরকার উপকূল। তাহলে নাম দুটো কিন্তু মনে রাখবি, উত্তর সরকার উপকূল কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? মহানদী আর একটা কৃষ্ণা নদী, ঠিক আছে? আরেকটা যেটা ভাগ দিয়েছে সেটা হচ্ছে কি কর্ণাটিক প্লেন। কর্ণাটিক প্লেনে এখানে একটা নদী আছে সেটা হচ্ছে কি কাবেরী। কি নদী? কাবেরী নদী। এই কাবেরী নদীর মাঝখানে যে ভূমিটা আছে সেটা হচ্ছে তোর কর্ণাটিক, 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 ঠিক উপকূল, কর্ণাটিক উপকূল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উপকূলের ভাগ। করমণ্ডল উপকূল এই যে এটা ভাই, এটা অ্যাকচুয়ালি নদীর বেসিসে ভাগ করেছে, নদীর মাঝখানে, দুটো নদীর মাঝখানে যে ভূভাগ সেই অনুযায়ী ভাগ করেছে, আর এটা উপকূল অনুযায়ী ভাগ করেছে। তোদের দুটো মিক্স করে দিয়েছে, এখান থেকে একটা নিয়েছে, এখান থেকে একটা নিয়েছে ভাই, বুঝতে পারলি? তাহলে আমাকে দুটোই জেনে রাখতে হবে। তাহলে এখানে উড়িষ্যার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি উৎকল, অন্ধ্রপ্রদেশের অর্ধেক পর্যন্ত যেটা আছে কি অন্ধ্র উপকূল, আর অন্ধ্রর অর্ধেক থেকে একদম সেই তামিলনাড়ু, এটা কি বলতো? তামিলনাড়ু। এই তামিলনাড়ু পর্যন্ত কি আছে? করমণ্ডল উপকূল, ঠিক আছে? এটা এদিকে হয়ে গেল। এইবারে এই কেরালায় আছে কি মালাবার উপকূল, কর্ণাটকে আছে কি কর্ণাটক উপকূল, আর মহারাষ্ট্র গোয়া নিয়ে কোঙ্কণ উপকূল, আর গুজরাটে গুজরাট উপকূল, ঠিক আছে? এবারে যদি ওটাকে আমরা ভাগ করি, উড়িষ্যার যে মহানদী আছে আর এদিকে অন্ধ্রপ্রদেশের যে কৃষ্ণা নদী আছে তার মাঝখানে যে ভূভাগটা সেটাকে বলছে কি উত্তর সরকার উপকূল। তারপরে কৃষ্ণা নদী আর কাবেরী নদীর মাঝখানে যে ভূভাগটা আছে সেটাকে কর্ণাটিক উপকূল, কর্ণাটিক উপকূল। এটাকে আমরা মধ্যাহ্নে দিতে পারি কর্ণাটিক উপকূল, ঠিক আছে? ক্লাস 6 এর সিলেবাস এখানে প্রথম ইউনিটের জন্য কমপ্লিট। শুধু রিভিশন দাও এবারে।